আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আজকে বাংলা ব্যাকরণের সমাসের একটি প্রকারভেদে দ্বিগু সমাস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এর পূর্বের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস এবং সমাসের প্রাথমিক ধারণা নিয়েছিলাম। তো চলো আমরা বেশি কথা না বলে মূল টপিকে চলে যাই। দ্বিগু সমাস। দ্বিগু শব্দের অর্থ হলো সমাহার বা সমষ্টি, অর্থাৎ যা দ্বারা কোনো সমষ্টিকে বোঝায় বা কোনো সমাহারকে বোঝায়। দ্বিগু শব্দের অর্থ হলো সমাহার বা সমষ্টি। সমাহার বা মিলন অর্থে, এখানে দ্বিগু সমাসের একটি সংজ্ঞা লেখা হয়েছে। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক কি সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ্য পদের, কোন পদের? বিশেষ্য পদের। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে বলা হয় দ্বিগু সমাস। এই দ্বিগু সমাসের দ্বিগু একটি দ্বিগু সমাসের দ্বি দ্বারা সংখ্যাকে বোঝায় যার অর্থ দুই, অর্থাৎ দুইটি পদ একত্রিত হবে যেখানে একটি সংখ্যা থাকবে এবং প্রথম পদটি হবে সংখ্যাবাচক। দ্বিগু সমাসের দ্বি দ্বারা সংখ্যা বোঝায়, দ্বি প্রথমে রয়েছে এবং দ্বিগু সমাসের প্রথম পদটিও হবে সংখ্যাবাচক। আর দ্বিতীয় বা পর পদটি হবে বিশেষ্য পদ এবং সমস্ত পদটিও এক্ষেত্রে বিশেষ্য পদ হবে। আর সমস্ত পদের দ্বারা সমাহার বা সমষ্টিকে বোঝাবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। তার আগে আমরা আরেকটি বিষয় দেখব যে দ্বিগু সমাসের ক্ষেত্রে পরপদের কিছু পরিবর্তন হয় কিছু কিছু ক্ষেত্রে। এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। বেশ বাক্যে যদি আনা থাকে বা সমস্ত পদে যদি আনি থাকে এবং বেশ বাক্যে সেটি আনা হবে, আনিটা আনা হবে। সমস্ত পদে পদই থাকলে বেশ বাক্যে পদ হবে, সমস্ত পদে সুরি থাকলে বেশ বাক্যে শের হবে, সমস্ত পদে অব্দি থাকলে বেশ বাক্যে অব্দ হবে, বার্ষিকী থাকলে সমস্ত পদে বেশ বাক্যে বর্ষ হবে, বটি থাকলে বট হবে, নদ থাকলে নদী হবে। অর্থাৎ এগুলো যদি সমস্ত পদে থাকে তাহলে যদি আমাদের বেশ বাক্য করতে বলা হয় আনি, পদি, সুরি, অব্দি, বার্ষিকী, বটি, নদ, এগুলোর পরিবর্তে যথাক্রমে আনা হবে, পদ হবে, শের হবে, অব্দ হবে, বর্ষ, বট এবং নদী হবে। এটা আমাদের জানা আবশ্যক, অবশ্যই জানতে হবে। এখন আমরা কিছু সমাসের উদাহরণ এখানে লিখেছি, এগুলো আমরা বেশ বাক্য করার মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হব। দু আনি, এটা হলো একটা সমস্ত পদ, এখানে আনি রয়েছে, এখানে কিন্তু বলা হয়েছে সমস্ত পদে আনি থাকলে এটা হবে আনা। কোথায় আনা হবে? বেশ বাক্যে। তাহলে এটার বেশ বাক্য যদি আমরা লিখি দু আনি। আর আরেকটা বিষয় যে এখানে সমাহার কথা আসবে, সমাহার। যখন আমরা বেশ বাক্য করব, বেশ বাক্যের শেষে সমাহার কথা বা শব্দ আসবে। যেমন দু আনি, দু আনার সমাহার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তে মাথা, তে অর্থ তিন, এটি হবে তে অর্থ তিন, তিন মাথার সমাহার বা তে মাথার সমাহার, মাথার সমাহার। একটি বিষয় যদি খেয়াল করো যে দু আনি, তে মাথা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে দু দ্বারা দুই বোঝাচ্ছে, তে দ্বারা তিন বোঝাচ্ছে, মানে প্রথম পদ এগুলো সংখ্যাবাচক। ত্রিফলা, ত্রি দ্বারা তিন বোঝায়, তিন ফলার সমাহার। ত্রিপদী, এই যে পদী, এক্ষেত্রে কিন্তু আমরা বলেছি যে সমস্ত পদে পদই থাকলে বাইশ বাক্যে সেটা পদ হবে। তাহলে ত্রিপদী, ত্রি বা তিন, এক্ষেত্রে কিন্তু ত্রি অর্থই তিন, এগুলোতে আমরা ত্রি ব্যবহার করব। যেহেতু এখানে ত্রি রয়েছে সমস্ত পদে, তাই বেশ বাক্যেও আমরা ত্রি ব্যবহার করব। ত্রি অর্থ তিন, ত্রি পদের সমাহার।
আর একটা বিষয় মনে রাখবে যে ব্যাস বাক্য করার সময় আমাদের সব এই সংখ্যাবাচক শব্দের পরে যেটি থাকবে সমাহারের পূর্বে, অর্থাৎ ফলা, মাথা মাথার হবে, ফলা থাকলে ফলার হবে, র যুক্ত হচ্ছে কিন্তু। পদি, পদি ছিল এখানে আমরা বলছি পদ, এর সাথে র যুক্ত হয়েছে, পদের এর এর যুক্ত হয়েছে। তিন পদের সমাহার, ত্রিরত্ন, ত্রি ত্রি মানে তিন রত্নের সমাহার, ত্রিরত্নের সমাহার। ত্রিলোক, ত্রি লোকের সমাহার, লোকের সমাহার, ত্রিলোক। ত্রিভুবন, ত্রিলোকের সমাহার, ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার, ত্রিভুবনের সমাহার। ত্রিভুবন, ত্রিভুবনের সমাহার। তে পান্তর, তে পান্তের সমাহার। চৌচির, চৌ চিরের সমাহার, চৌ চিরের সমাহার, চৌচিরের সমাহার। শতাব্দী, শত অব্দের সমাহার, শত অব্দের সমাহার। এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যত বেশি চর্চা করবে তত বেশি নিখুঁত হতে পারবে। এরপরে রয়েছে, সেগুলো আমরা মিশিয়ে দিই। এখানে আর কিছু লেখা রয়েছে, এগুলো দেখি। 10 চক্র, 10 চক্র, 10 চক্রের সমাহার, সমাহার। 10 চক্র, 10 চক্রের সমাহার। চতুরঙ্গ, এটা একটু ভালোভাবে মনে রাখবে, চতু অঙ্গের সমাহার। এখানে মনে হচ্ছে যে চতুরঙ্গ, কিন্তু এটা অঙ্গ। চতু অঙ্গের সমাহার, সমাহার, এটা মনে রাখতে হবে। চৌকাঠ, চৌ এখানে হচ্ছে 4, চৌ দ্বারা 4 বোঝাচ্ছে, চৌ। আর কাঠ মানে কাঠ, কাঠের সমাহার, 4টি কাঠের সমাহার, এটা বোঝাচ্ছে। পশুরি, পশুরি দ্বারা 5, প দ্বারা এখানে 5 বোঝায়, 5। সুর থাকলে আমরা বলেছি কি হবে, সুরি থাকলে শের হবে, এখানে রয়েছে সুরি, তাহলে হবে 5 শেরের সমাহার, সমাহার। 5 শেরের সমাহার। 7 সমুদ্র, 7 সমুদ্রের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার, পঞ্চনদের সমাহার। পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। সপ্তর্ষি, এখানে একটি বিষয় মনে রাখবে যে সপ্তর্ষি, সপ্ত অর্শের সমাহার নো, সপ্ত অর্শের সমাহার হবে না। সপ্তর্ষি মানে সপ্ত, সপ্ত দ্বারা 7 বোঝায়, সপ্ত বা 7। সপ্ত ঋষি, ঋষির সমাহার। কিছু কিছু জিনিস তোমাদের প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ ঠুটস্থ করে নিতে হবে। সপ্ত ঋষির সমাহার। তাহলে চৌরাস্তা, চৌ, চৌ দ্বারা 4 বোঝাচ্ছে, চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। চৌরাস্তা 4 রাস্তার সমাহার, বা চৌরাস্তা মানে 4 রাস্তা, চৌরাস্তার সমাহার। এগুলো সংখ্যা, চৌ দ্বারা সংখ্যা বোঝাচ্ছে, চৌরাস্তার সমাহার। এরপরে রয়েছে ত্রিভুজ, চতুর্ভুজ। ত্রিভুজ, ত্রিভুজের সমাহার, মানে 3টি ভুজ যেখানে একত্রিত হয়। সমাহার চতুর্ভুজ, এক্ষেত্রে হবে চতুর্ভুজ বা 4 ভুজের সমাহার। চতুর্ভুজ 4 বাহুর সমাহার, ভুজ মানে বাহু, 4 বাহুর সমাহার। ত্রিভুজ 3 বাহুর সমাহার। চতুর্ভুজ 4 বাহুর সমাহার বা ভুজের সমাহার, ভুজ মানে বাহু, 4
বাহুর সমাহার, চার বাহুর সমাহার দ্বারা বোঝাচ্ছে চতুর্ভুজ। এই ত্রিভুজ চতুর্ভুজ ব্যাস বাক্য দ্বারা নির্ণয় করতে হবে এটি কোন সমাস। কেননা ত্রিভুজ এভাবে থাকতে পারে, ত্রিভুজ তিন ভুজ আছে যার, ত্রিভুজ ত্রি মানে তিন, তিন ভুজ আছে যার, চার ভুজ আছে যার, ভুজ বা বাহু আছে যার। এই যে চার ভুজ আছে যার বা তিন ভুজ আছে যার, এগুলো কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। চার থাকলে সংখ্যাবাচক বহুব্রীহি হয়। সুতরাং কিছু কিছু সমাস নির্ণয় করতে গেলে আমরা সমস্ত পদ দেখে নির্ণয় করব না ব্যাস বাক্য কি আছে। যদি ব্যাস বাক্যে এটা থাকে তাহলে কিন্তু বহুব্রীহি সংখ্যাবাচক, আর এটা হলে দ্বিগু সমাহার থাকলে, অর্থাৎ দ্বিগু মানে সমাহার বা সমষ্টি। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব নিপাতনে সিদ্ধ দ্বিগু সমাস, দুইটা রয়েছে। নিপাতনে সিদ্ধ দ্বিগু সমাস দুইটি, যথা পঞ্চবটি এবং পঞ্চনদ, পঞ্চবটি এবং পঞ্চনদ। বটি থাকলে আমরা দেখেছি যে বট হবে পঞ্চ মানে পাঁচ, বটের সমাহার, পঞ্চবটের সমাহার এটা হচ্ছে পঞ্চবটি, এবং পঞ্চনদের সমাহার, নদীর সমাহার, সরি পঞ্চ, এখানে নদ থাকলে নদী হবে, পঞ্চ নদীর সমাহার পঞ্চনদ। এই দুটা হচ্ছে নিপাতনে সিদ্ধ দ্বিগু সমাস। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। দ্বিগু সমাসে তোমরা পারদর্শী তখনই হবে যখন বারবার প্র্যাকটিস করবে, কারণ দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের মধ্যে অধিকাংশ স্টুডেন্টদের কনফিউশন সৃষ্টি হয়। তো দ্বিগু সমাসের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে দ্বিগু সমাসের পূর্বপদ হবে সংখ্যাবাচক এবং পরপদ হবে বিশেষ্য পদ। এগুলোর ক্ষেত্রে কিন্তু সবগুলো বিশেষ্য পদ ছিল, পরপদ, যেগুলো আমি তোমাদেরকে বোর্ডে দেখিয়েছি, এবং সমস্ত পদটিও একটি বিশেষ্য পদ হবে। তো আজকে এই পর্যন্ত। এর পরবর্তীতে আমরা সমাসের আরেকটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবে। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে এখানে শেষ করছি।